দেশে একটা 72 ঘন্টার মধ্যে অরাজকতা তৈরি করে সেনাবাহিনীকে দিয়ে ক্ষমতা গ্রহণ করানো, যেটা ওয়াকার স্যার রাজি হননি। শুধু ওই ফ্যাসিস্ট সরকারের যে গোয়েন্দা সংস্থার একটা অংশ সহায়তা করছিল না, যার ফলে এই আন্দোলনকে বাড়তে দিয়েছিল। এটা আর বাড়তে দেবে না বলে সেনাবাহিনী প্লাস গোয়েন্দা সংস্থা, আমি কথা বলে যেটা বুঝেছি এই মুহূর্তে তাই। সার্জিসের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। দেখো, মন্তব্য থাকবেই, এখন এইসব মন্তব্যে ভয় পাওয়া চলবে না, কারণ যেটা ঘটানোর এটা কিন্তু ঘটাই দিছো। এবার মৃত্যুদণ্ডের সাজা থেকে লুৎফুজ্জামান বাবরের বেকসুর খালাস পাওয়ায় আবারও রাতের ঘুম উড়ে গেল মোদী সরকারের। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা, তারেক রহমান, লুৎফুজ্জামান বাবু সহ সব আসামি খালাস। সকল জল্পনা কল্পনার অবসান ঘটে গেছে। ভারতের পরাজয় হয়ে গেছে। নোবেল বিজয়ী ডক্টর ইউনূস বিজয় লাভ করলেন। সীমান্ত অঞ্চলে ভারতের প্রায় 10 জন সেনা নিহত হয়েছে। রকেট বৃষ্টিতে তছনছ হয়ে গেছে। মানে প্যান্টের মধ্যে ভিজা ভিজা ফিল করতেছে ডরে। সেনাপ্রধান কিন্তু ভারতদের নতুন এক হুঙ্কার দিয়েছে। জেল থেকে ছাড়া পেয়ে কিন্তু বাবর 7 সিস্টার ছিনিয়ে নেওয়ার এক পরিকল্পনা করছে এবং সাথে সাথে হুঙ্কার দিয়ে ভাষণ দিয়েছে। আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত এবং প্রমাণের মাধ্যমে সবকিছু দেখতে পারবেন। আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একটু স্কিপ করবেন। আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওর অংশ বেশি দেখেই বুঝে গিয়েছেন। আমি বেশি কথা না বাড়িয়ে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে এই ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওটি মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। সার্জিসের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। দেখো, মন্তব্য থাকবেই, এখন এইসব মন্তব্যে ভয় পাওয়া চলবে না, কারণ যেটা ঘটানোর এটা কিন্তু ঘটাই দিছো। সো এই মুহূর্তে উচিত মাথা ঠান্ডা রেখে বুঝ জ্ঞান পরামর্শ করে ভবিষ্যতের প্রতিটা কদম ফেলতে হবে। দুঃস্বপ্নটা আসা খুবই স্বাভাবিক, কারণ অনেক সময় হয় কি, জোশের ঠেলায় অনেক কর্মকাণ্ড করে ফেলা যায়। দেন ওই বিষয়গুলোকে সামাল দেওয়া, আবার এই যে মানুষের মন্তব্য যে ঘরের শত্রু বিভীষণ, এখন এই কথাটা কেন? যেহেতু সার্জিস একসময় ছাত্রলীগ করেছ, অনেকগুলো ভিডিও ভাইরাল, তো স্বাভাবিকভাবে এগুলোকে মানুষ কাউন্টার করার জন্য ব্যবহার করছে। তো সেই জায়গা থেকে সার্জিসের ভিতরে, বা অনেকেই বলেন যে অন্যদের কি হবে জানি না, তবে সার্জিসের বেশি শাস্তি হবে। এটার মেইন কারণ কি? সে তো ছাত্রলীগের লোক ছিল। বাট আমি মনে করি বিষয়টা এরকম না। শেখ হাসিনা যদি ঠিকই বাংলাদেশে আসে, শাস্তি সবার সমানে দিবে, বাট কঠিনতম শাস্তি দিবে, এটা কিন্তু বাস্তব, আমরা সকলেই বুঝি, তাই না? তো যাই হোক, আমরা যেটা বুঝি আর সার্জিস যেটা স্বপ্নে দেখে বা কল্পনা করে, তার এলোয়েশন জগতে একটা ট্রমা কিন্তু চলছে। এই ট্রমাটা কি? এই যে বর্তমানে জুলাই আগস্ট পরবর্তী যে অভ্যুত্থানের সিচুয়েশন রাইট নাও, নানান ভিডিও বক্তব্য সেই বা ষড়যন্ত্র তত্ত্ব সামনে আসছে, স্বাভাবিকভাবেই ভয়টা কাজ করার কথা যে পরিস্থিতিটা একটু ঘোলাটে হয়ে যাচ্ছে। আর যখন বিশেষ করে বিএনপির মতন রাজনৈতিক দল, জামাতের মতন রাজনৈতিক দল, আবার ভয়েস অফ আমেরিকার জরিপ বলছে এই দেশের মানুষ আওয়ামী লীগের রাজনীতিতে চায়, 57% মানুষ আওয়ামী লীগকে চায়, তো স্বাভাবিকভাবেই একটা নীরব টেনশন অথবা ভয় কিন্তু কাজ করে যাচ্ছে। এটা সার্জিসের জায়গায় অন্য কেউ থাকলে তখন বেহোশ টেহোশ হয়ে যেত, এটা হচ্ছে বাস্তব। যাই হোক, আপনার সার্জিস বলছে যে খুনি হাসিনা এবং তার দোসররা সব দিক দিয়ে চেষ্টা করছে আমরা যেন সফল না হই। এই কথা কিন্তু সত্য, রাজনীতির মাঠে এটাই হয়। কোনোভাবে যদি আমরা ব্যর্থ হই, কারোর অস্তিত্ব রাখবে না শেখ হাসিনা বা খুনি হাসিনা। তো নামের আগে যেহেতু খুনি আগেই লাগাই দিচ্ছে সবাই, বা ওনার নামের ট্যাগের মধ্যে ইদানিং এই শব্দটা ব্যবহৃত হচ্ছে, বিভিন্ন ঘটনায় তিনি প্রমাণিত হয়েছেন, তো স্বাভাবিক তিনি ব্যাক করলে তো এরকম কিছুই ঘটবে। এর বাহিরে যদি কোনো কিছু ঘটে, সেটা হচ্ছে অতি প্রাকৃত কোনো ইস্যু হবে। সার্জিস বলছে যে 5 আগস্টে অনেক শহীদ পরিবার রয়েছে যাদের দাফন করতে দেওয়া হয়নি। ঘটনা সত্য, আমরা দেখছি যে ট্রাকের মধ্যে একের পর এক দেহ তুলে আগুন জ্বালায় দেওয়া হয়েছে, তাই না? এগুলো কিন্তু আমরা দেখছি। তাদের বাড়িতে থাকতে দেওয়া হয়নি, তাদের হয়রানি করা হয়েছে। এখন যদি শেখ হাসিনা ফিরে আসে, একই কাজ করবে তারা, তবে এখানে ভুল আছে, এর থেকে দ্বিগুণ কাজ করবে। বিশেষ করে যারা ছাত্রলীগের মধ্যে, যুবলীগের মধ্যে, আওয়ামী লীগের মধ্যে ঘাপটি মেরে বসেছিল, ওই যে ঘরের শত্রু বিভীষণ, এই জায়গা থেকে সার্জিস হতে একটু এক্সট্রা টেন্স হয়। বাকিদেরও হবে, তবে স্বাভাবিক ব্যক্তি জীবনেও যে আপনার খুব কাছের মানুষটা যদি আপনার সাথে বেমানি করে, তখন এটা আসলে কোথাও না কোথাও একজন মানুষ হিসাবে মেনে নেওয়ার সুযোগ নেই। বাট এখন যেটা ঘটছে, আল্লাহ রাখছে ঘটছে, কিন্তু আওয়ামী লীগ তো কারো না কারো খুঁজতেছে। এই পুরোটা গোসা ঝাল কার উপর দিয়ে যাচ্ছে? আসিফ নজরুলের উপর দিয়ে যাচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর দিয়ে যাচ্ছে, আর এই সমন্বয়ক হাতে গোনা 10-15 জন সমন্বয়কের উপর দিয়ে কিন্তু এই ঝড়টা যাচ্ছে। বা আপনারা দেখেছেন তাদেরকে কিভাবে হত্যা চেষ্টারও মানে ট্রাই করা হয়েছে। ভিডিওটা ভুয়া, বাট ঘটনা সত্য। ভিডিওটা আগের ছিল, অ্যাক্সিডেন্টের ঘটনা সত্য। তো সার্জিস বলছে সেই জায়গা থেকে আমাদের দায়িত্ব হচ্ছে যে স্বপ্ন নিয়ে, স্পিরিট নিয়ে অভ্যুত্থান হয়েছে তাকে রক্ষা করা। আর ময়মনসিংহ সদরের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে গতকালকে একটা প্রোগ্রাম ছিল, সেখানে 55 পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। তো আরেকটা খুবই সুন্দর কথা বলছে যে আমরা আমাদের জায়গা থেকে সরকারের যেমন গঠনমূলক সমালোচনা করব, একইভাবে আমরা প্রশাসন থেকে শুরু করে সার্বিকভাবে মিলিয়ে তাদের কাজে সহযোগিতাও দিব। তো আপনার এখানে বোঝা যাচ্ছে যে সার্জিস যেই স্বপ্ন দেখছে, আপনি হাসনাতদের বক্তব্য দেখবেন, আসিফদের বক্তব্য দেখবেন, কারণ এটা তো স্পষ্ট যে এই বাচ্চাগুলো জীবনকে কিন্তু একটা জায়গায় নিয়ে গেছে। যেমনি হোক ঘটনা ঘটে গেছে। ইভেন তারা বাংলাদেশে বসবাসকারী যারা আওয়ামী লীগের কট্টর সমর্থক আছেন, দোষগুণ যাচাই বাছাই করেন না,
তারা কোনোভাবেই মানতে নারাজ না। তারা সবচেয়ে বেশি খেপা সার্জিসের উপর, যে এই ছেলে তো ছাত্রলীগের ছিল, বঙ্গবন্ধু নিয়ে এমন ভাষণ দিচ্ছে, সে কেমনি এখন এই বঙ্গবন্ধু বিরোধী বা শেখ হাসিনা বিরোধী হলো, অন্যদেরটা মানতে পারি। এই ক্ষোভটা আসলে অনেকের কাজ করছে, আমি কমেন্টগুলোতে দেখি বা আমাদের ভিডিওতে। তো ওই জায়গা থেকে রেড অ্যালার্টটা হাসনা তাকে কতটুকু ছাত্রলীগ করতে জানি না, তো সার্জিস কোথাও না কোথাও এই জায়গাটাতে একটা ওভার টার্গেটেড, মোর দেন আমাদের যতগুলো সমন্বয়ক আছে, বাকিরা অনেকে শিবিরের সাথে কানেক্টেড বা অন্য দলের সাথে কানেক্টেড, কিন্তু সার্জিস এই জায়গাটাতে একটু টেন্সড হচ্ছে। বয়স কম, বাট নেতৃত্বের গুণাবলী আছে, দৃঢ় বক্তব্যের সুযোগ আছে, আগে থেকে সে বাকপটু ছেলে। তো এখন যেটা ভয় হচ্ছে, ভয়টা সার্জিসের জায়গায় যে কোনো মানুষের, ভাই এর থেকে বড় বড় পলিটিশিয়ানদের কিন্তু ভয় হয়। তো সেই জায়গায় বাচ্চা ছেলে, শরীরে জোশ আছে, তারপরে যথেষ্ট কনফিডেন্স নিয়ে বক্তব্য দিচ্ছে, সারা বাংলাদেশে চষে বেড়াচ্ছে। এই সাহসটা অন্য দলের কোনো বর্ষিয়ান রাজনৈতিক নেতাও হয়তো বা সহজে করতো না। তো তারপরেও ভয় তো ভয় কাজ করবে আনটিল একটা ভয়ে ভয়ে কিন্তু আজীবনই হয়তো বা কাটবে আমার মনে হয় আর কি। বিশেষ করে সমন্বয়কদের, বিএনপির জন্য এত সমস্যা নেই, জামাতের জন্য নাই, কারণ তারা তো আওয়ামী লীগকে ফেস করে টিকা ছিল মাঠে। কিন্তু সমন্বয়কদেরকে নিয়ে শুধু আমি না, সবাই কিন্তু বলেন যে একতাবদ্ধ না থাকলে, আওয়ামী লীগের রাজনীতির সুযোগ দিলে, যে কোনো কিছু করলে। তো যাই হোক, আসলে রাজনীতি এমন একটা জিনিস, ও যে বলা হয়ে থাকে আর কি, যে এটা হচ্ছে আপনার ওয়ান ওয়ে রোড। আপনি এখানে ঢুকছেন, শত্রু যেমন পাবেন, মিত্রও পাবেন। তবে দিন শেষে রাজনীতির মাঠে বাংলাদেশের ইতিহাস কথা বলে কেউ না কেউ আপন না। যারে যখন বলি দিয়া, যারে যেভাবে বেচা, যারা যেভাবে স্বার্থ উদ্ধার করা নিজেদের স্বার্থ উদ্ধার হয়, তারা কিন্তু সেভাবেই করে। আরও ভয়ের যে জায়গাটা কাজ করে, যেমন সমন্বয়কদের ভাষা যদি আপনি শোনেন, তারা কিন্তু বলে যে ক্ষমতার জন্য বিভাজিত হয়ে যাচ্ছে, অনেকের অনেক কিন্তু অ্যাক্টিভিটিস তাদের কাছে এখন আর কোথাও না কোথাও টেনশনের জায়গা তৈরি করছে। যে এই যে বিভাজনটা, বিশেষ করে বিএনপির মতন রাজনৈতিক দল যখন তারা একটা শক্ত অবস্থানে চলে গেছে, তো বিএনপি কেন, তারা কিন্তু সার্জিসদের বিশ্বাস করে না, এটা কিন্তু বাস্তব। এমনি মুখে মুখে বলে আর কি, আপনি জামাতও হয়তো বা এদেরকে অন্তর থেকে বিশ্বাস করে না। ওই যে অনেকে ভাবে যে একসময় ছাত্রলীগ করে আওয়ামী লীগের সাথে এই ঘটনা ঘটাই দিছে, যে পারসেপশন আসলে কোনোটাই থাকে না। যেমন গোলাম মাওলা রনি ভাইয়ের অবস্থা হয়েছে এরকম অনেকটা, যে তিনি একসময় আওয়ামী লীগ করতেন, সেখান থেকে বিএনপিতে আসলেন। তো এখন আবার ধরেন বিএনপির তারা কিন্তু তাকে খুব বেশি যে বিশ্বাস করে তা না। আবার আওয়ামী লীগের অনেকে মনে করছেন, তার বিভিন্ন ভিডিওতে দেখা যায় না, তিনি তো ভাই আমাদের ঘরের লোকই, মানে নানান কিছু থাকে। আসলে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কাজটাই কিন্তু এরকম। ধরেন আপনি আমার একটা ভিডিও দেখবেন, একটা মন্তব্য করবেন, এটার এগেনস্টে 5 জন আরও 5টা মন্তব্য করবে, আমি একটা ভিডিও একরকম বানাবো, আরেকজন আরেক রকম বানাবে। তো এই ভিন্নতাই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা আসি আসলে এগুলো করতে, গুরুত্বপূর্ণ নিউজের পাশাপাশি হালকা গালিগালাজ প্র্যাকটিস, তারপরে ধরেন এয়ারুর গোষ্ঠী উদ্ধার করা, তারপর হচ্ছে সমর্থনে কথা বলা, নানান কিছু। বড় আজব মিডিয়া হচ্ছে সোশ্যাল মিডিয়া। তো সকল কিছুর পরে যাই হোক, সার্জিসের উদ্দেশ্যে মেইন বক্তব্য হচ্ছে যে ভয় পাইলে চলবে না, সাহস রাখতে হবে সিনাতে, আত্মবিশ্বাস থাকতে হবে, যে আওয়ামী লীগ ফিরে আসলেও রাজপথে আমরা টিকে থাকবো, এরকম একটা শক্ত সাহস তোমাদের মধ্যে থাকতে হবে। তোমাদের চোখে মুখে যে ভয় কাজ করছে, এটা কিন্তু তোমাদের জন্য নেগেটিভ। অবশ্য সার্জিসের সাহস। এবার মৃত্যুদণ্ডের সাজা থেকে লুৎফুজ্জামান বাবরের বেকসুর খালাস পাওয়ায় আবারও রাতের ঘুম উড়ে গেল মোদী সরকারের, এমন কথাই বলছেন নেটিজেনরা। ভারত সরকারের অভিযোগ, তিনি 7 সিস্টার্সে বিদ্রোহী দল বানিয়ে ভারতকে অস্থিতিশীল করে তুলতে চেয়েছিলেন। চীন আর পাকিস্তান মিলে ভারতকে যতটুকু নাকানি চোবানি খাওয়াতে পারেনি, তা ঘটিয়েছেন লুৎফুজ্জামান বাবর। তাই একসময় বাবরের নামে কেঁপে উঠত ভারত সরকার। লুৎফুজ্জামান বাবর 1991 সালে 5ম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 15 ফেব্রুয়ারি 1996 সালের 6ষ্ঠ এবং 2001 সালে 8ম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 8ম সংসদে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 12 জুন 1996 সালের 7ম জাতীয় সংসদ নির্বাচনে বিশ্বমানের ভিআরএম প্রযুক্তিতে তৈরি দেশের সেরা থার্মিক্স রড আরআইসি LTMX বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে এবং 2008 সালে 9ম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নেত্রকোনা 4 আসন থেকে নির্বাচনে লড়ে তিনি পরাজিত হন। 2004 সালে বাবর 10 ট্রাক ভর্তি অস্ত্র, গোলাবারুদ, রকেটের লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন, এমন অভিযোগই ছিল তার বিরুদ্ধে। ভারতের অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং মেঘালয় মূল ভারত থেকে আলাদা হতে চেয়েছিল। আর সেই সময়টাতেই ভারতের জন্য আতঙ্ক বনে যান লুৎফুজ্জামান বাবর। তবে সরবরাহ করা সেই অস্ত্র পরবর্তীতে জব্দ করা হয়। 2005 সালের 27 জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এম.এস. কিবরিয়া। এ ঘটনায় তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ বিএনপির কয়েকজন কেন্দ্রীয় নেতাকে আসামি করে মামলা দায়ের করা হয়। নেত্রকোনা 4 আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর 3 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 2001 সালে বিএনপি জামাত জোট সরকারের সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। এরপর 2007
সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের সময় 21 আগস্ট গ্রেনেড হামলা এবং চট্টগ্রামের 10 ট্রাক অস্ত্র মামলায় লুৎফুজ্জামান বাবরকে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়। 21 আগস্ট গ্রেনেড হামলায় যে মামলা হয়েছিল তাতে যাদের যাদের সাজা হয়েছিল, এদের তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাস ঘোষণা করেছেন হাইকোর্ট। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ডেথ রেফারেন্স নাকচ করে এবং আসামিদের আপিল মঞ্জুর করে এই রায় দেয়া হয়। ফলে এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ দণ্ডিত সব আসামি খালাস পেলেন। আমাদের নিশ্চয়ই মনে আছে এই মামলাটা নিয়ে অনেক ঘটনা ঘটেছে, কোনো সন্দেহ নেই এটা একটা ভয়ঙ্কর ঘটনা ছিল। বাংলাদেশের একটা প্রধান রাজনৈতিক দলের সমাবেশের উপরে এই ধরনের হামলা, নানান রকম তত্ত্ব আছে এটার পেছনে। বিএনপিকে দায়ী করার চেষ্টা আছে, কারণ বিএনপির সময় ক্ষমতায় ছিল, বিএনপির দায়িত্বহীনতার অভিযোগ আছে আওয়ামী লীগের নিজস্ব ষড়যন্ত্রের কথাও নানান রকম যদি কিন্তু আছে। এটা খুব সিম্পল না, এটা নিয়ে অনেক আলোচনা করা যায়, সে আলোচনার জায়গা আছে এটা না। কিন্তু এই মামলার যে রায় হলো হাইকোর্টে, আমি এর মধ্যেই দেখছি আমাদের তথাকথিত কিছু সুশীল যারা ভাব ধরেন তারা আসলে রাষ্ট্রের জেনুইন সচেতন নাগরিক, তাদের মধ্যে কেউ এই ধরনের আলাপ করার চেষ্টা করছেন। এই আওয়ামী লীগ যাওয়ার সাথে সাথে দেশের বিচার ব্যবস্থাকে ম্যানিপুলেট করা শুরু হলো এবং সেই ম্যানিপুলেশনের মাধ্যমে জনাব তারেক রহমান সহ অনেককে খালাস দিয়ে দেয়া হলো। মানে বিচারিক ম্যানিপুলেশন কাকে বলে আসলে আমরা আওয়ামী লীগের সময় দেখেছিলাম। তত্ত্বাবধায়ক সরকারের সময়কার মামলাগুলো কিভাবে শেখ হাসিনার সবগুলো মামলা উঠে গেছে, শুধু সেটা না, সেই মামলাগুলোর যখন উচ্চ আদালতে হাইকোর্ট থেকে এগুলো পশমেন্ট হচ্ছিল, এগুলোর বিরুদ্ধে দুদকের মামলার কথা হচ্ছে, আপিলও করেনি। মানে যখন দুদক আইনজীবীকে জিজ্ঞেস করা হয়েছিল এই ব্যাপারে, তখন তিনি খুব ক্লিয়ারলি বলেছেন যে তাকে বললে সেটা করা যায়, না হয় করা যায় না। সো আমরা খুব ভালো মতো ওগুলো দেখেছিলাম। কিন্তু এই মামলাটার একটা ব্যাকগ্রাউন্ড আমাদের জেনে রাখা দরকার, কিভাবে রাজনৈতিক প্রতিহিংসা করে একটা দলের সম্ভাব্য প্রধানকে রাজনৈতিক স্ফিয়ার থেকে সরিয়ে রাখার চেষ্টা, তার চমৎকার উদাহরণ এটা। আমরা জানি এটা 2004 সালে হয়েছিল। এরপর বিএনপি নিজে একটা তদন্ত করেছিল, তাদের সেই তদন্তের পর ইভেন তত্ত্বাবধায়ক সরকার যখন আসে, এই জায়গাটাকে আমি জোর দিতে চাই, তারা একটা আলাদা তদন্ত কমিটি তৈরি করেছে, তদন্ত কমিটি না, একটা তদন্তের পুলিশি তদন্তের ব্যবস্থা করেছে। তারা মুফতি হান্নান সহ আরো, আমি ভুল না করলে 21-22 জনকে আসামি করে তিনি একটা চার্জশিট দিয়েছিল। সেই চার্জশিটটা আওয়ামী লীগের পছন্দ হয়নি। এরপর আওয়ামী লীগ ক্ষমতায় আসে এবং তাদের তো উদ্দেশ্য ছিল ভিন্ন। তারা এরপর এইটার বিরুদ্ধে তারা দাবি জানায় আদালতে যে তারা নতুন করে এটার পুনর্তদন্ত চায় এবং সেই পুনর্তদন্তর দায়িত্ব দেওয়া হয়, সেটার জন্য অবসর থেকে ফিরিয়ে আনা হয় আব্দুল কাহার আখন্দ বলে একজন পুলিশ অফিসারকে। আমরা পরে দেখব যে এসবের ঘটনাটা আসলে কি দাঁড়িয়েছে। অত্যন্ত তৃতীয় শ্রেণীর কাঁচা কাজ আওয়ামী লীগ এটাকে নিয়ে করেছে, আমরা দেখব। তো যাই হোক, আবুল কাহার আখন্দ আসলেন এবং তিনি একটা সম্পূরক চার্জশিট জমা দেন, সেখানেই জনাব তারেক রহমানকে ইনক্লুড করা হয়। আমরা দীর্ঘদিন থেকে একটা কথা বলার চেষ্টা করেছি, মানে আমরা তাত্ত্বিকভাবে ধরে নেব প্রত্যেকটা মানুষেরই প্রত্যেকটা ঘটনার সাথে জড়িত থাকার সম্ভাবনা আছে, এবং যেহেতু ওই সময় বিএনপি ক্ষমতায় ছিল, কেউ এক ধরনের ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে এটা সামনে আনতেও পারেন। কিন্তু যেটা সবচেয়ে বড় যুক্তি, সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার, এই সরকারের মানে তত্ত্বাবধায়ক সরকার যখন হয় তখন বিএনপির উপরে মারাত্মক তাদের কোয়ার্সিভ অ্যাটিটিউড ছিল। তারা বিএনপিকে ভেঙে ফেলার চেষ্টা করেছে। তারা তারেক রহমানকে দীর্ঘদিন আটক করে রেখেছেন, শুধু না, তার উপরে শারীরিক অত্যাচারের মারাত্মক অভিযোগও আছে। তো সেই ঘটনাগুলো যেই সরকার করছে, সেই প্রচন্ড বৈরী সরকার, যিনি তারেক রহমানকে শত্রু জ্ঞান করতো যে সরকার, সেই সরকারও তারেক রহমানকে গ্রেনেড হামলা মামলার সাথে যুক্ত করেননি। কিন্তু শেখ হাসিনার সময় এসে কাহার আখান সেটা করলেন। খুবই পছন্দের শেখ মুজিবুর রহমানের হত্যার মামলার সাথে তিনি জড়িত ছিলেন। নট অনলি দ্যাট, এরপর আমরা ধাপে ধাপে দেখবো প্রথমবার তিনি এরপর 2014-15 পর থেকেই রীতিমতো আওয়ামী লীগের নমিনেশন চাইতে শুরু করেন এবং 24 সালে আমি আর ডামিন নির্বাচনে তিনি নমিনেশনও পান। বলা বাহুল্য তিনি জিততে পারেননি। সো তাকে নমিনেশন দেওয়ার মাধ্যমে আওয়ামী লীগ তাকে পুরস্কৃত করার মাধ্যমে এটা খুব স্পষ্টভাবে দেখিয়ে দিল আবুল কাহার আখন্দকে ন্যূনতম জ্ঞান বুদ্ধি থাকলে, ন্যূনতম সেন্স থাকলে এই কাজটা করার কথা ছিল না। কিন্তু আওয়ামী লীগের সময় এতই বেপরোয়া, তারা এতই হয়ে গিয়েছিল যে তারা মনে করেছে এই দেশে 41 তো বটেই, 2071 41 চলে আসছে, 2071 তারা টার্গেট ঠিক করে তারা ক্ষমতায় থাকবে, সুতরাং তারা যে কোনো কিছু যা তা করতে পারে, তারা যা চাই তাই হবে। শেখ হাসিনা সম্রাজ্ঞীতে পরিণত হয়েছিলেন, তো তিনি যা চান তাই হবে, সে ডিডন্ট কেয়ার। কিন্তু এই কাহার আকান্ত কেসটাই ইতিহাসে ভবিষ্যতে খুব ক্লিয়ারলি আমাদেরকে কনটেক্সট বোঝানোর জন্য সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স হিসেবে খুব ভালো মতো কাজ করবে। এই কাহার আকান্ত লোকটাও কোথায়, তাকে আসলে খোঁজা দরকার আছে, কারণ কিভাবে একটা রাষ্ট্রে
তার সিস্টেম ব্যবহার করে, তার আইন ব্যবস্থা ব্যবহার করে কিভাবে মানুষকে অহেতুক অপরাধী বানানো হয়, সেটা এই ভদ্রলোকের কাছ থেকে জানা যেতে পারে। যাই হোক, এই মামলার সব আসামি খালাস পাওয়া দেশে বিচারিক ব্যবস্থা, দেশের বিচার ব্যবস্থা, দেশের আইনের শাসন ফিরে আসার একটা লক্ষণ হিসাবেই আমরা দেখবো। এবং আগেভাগে বলে রাখলাম কন্টেন্টে প্রচুর শোরগোল হবে, প্রচুর উচ্চবাচ্য হবে, সুশীলরা মাঠে নামবেন যে এই কাজ করার চেষ্টা করা হচ্ছে, সব ধ্বংস করে ফেলা হচ্ছে, আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম, আমরা কি এরকম হতে চেয়েছিলাম, একই রকম ঘটনাই আবার ঘটছে, এই সব কথাবার্তা বলার চেষ্টা করবে। আমরা যেন সেটার বিরুদ্ধে সতর্ক থাকি। আরেকটা কথা খুবই জরুরি, 21শে আগস্টের গ্রেনেড হামলা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর ন্যাক্কারজনক ঘটনাগুলোর একটা। এই সরকার এবং ভবিষ্যতের সরকারগুলোর উচিত হবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই ঘটনায় কারা জড়িত সেটা খুঁজে বের করা এবং শাস্তি দেওয়া। এটা যদি না করতে পারি তাহলে আমাদের এটা একটা কলঙ্কজনক অধ্যায় হিসেবে থেকে যাবে। 21শে আগস্টে একটা রাজনৈতিক দলের উপরে যে ধরনের হামলা হয়েছে, এই হামলার পেছনে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য কারো না কারো ছিলই, সেটা জারি হোক না কেন, সেটা সঠিকভাবে তদন্ত হচ্ছে এবং সেটা সঠিকভাবে বিচার হচ্ছে। এটা যদি নিশ্চিত করা না যায়, আমরা দেশের আইনের শাসন নিশ্চিত হয়েছে এই কথা কখনো কোনোভাবে বলতে পারবো না। সুতরাং আমরা যাতে আওয়ামী লীগের এই অপরাজনীতি, অপতদন্ত, অপবিচারের সমালোচনা করতে গিয়ে যাতে আমরা 21শে আগস্টের ঘটনাটাকে কোনোভাবে আন্ডারমাইন না করি, ছোট করে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।